হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্নটা আসতে পারে, প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যিক উপাদানের তুলনামূলক গুরুত্ব লেখো। অ্যান্সারটা তোমরা বুঝে নাও, এটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। সেখানে কি লিখবে দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট একটি ঐতিহাসিক গ্রন্থ বা দলিল পাওয়া যায় না। প্রাচীন গ্রিস বা রোমে যেমন হেরোডোটাস বা থুকিদিদিসের মতো ঐতিহাসিকরা বিজ্ঞানসম্মত ইতিহাস লিখেছেন, প্রাচীন ভারতে তেমন কোনো নির্দিষ্ট ঐতিহাসিকের অস্তিত্ব ছিল না। তবে প্রাচীন ভারতীয় মনীষীরা ইতিহাস বিমুখ ছিলেন না। তাদের রচিত বিপুল সাহিত্য রাশির মধ্যেই ইতিহাসের প্রচুর উপাদান ছড়িয়ে ছিটিয়ে আছে। আধুনিক ঐতিহাসিকরা এই দেশীয় সাহিত্যগুলিকে একত্রিত করেই ভারতের অতীত ইতিহাস পুনর্গঠন করেছেন। এবার দেশীয় সাহিত্যের শ্রেণীবিভাগ ও ঐতিহাসিক গুরুত্ব। প্রাচীন ভারতীয় সাহিত্যকে মূলত দুভাগে ভাগ করা যায়, ধর্মীয় সাহিত্য এবং ধর্মনিরপেক্ষ বা লৌকিক সাহিত্য। এবারে ধর্মীয় সাহিত্যের গুরুত্ব দেখো, প্রাচীন ভারতের সাহিত্যের বিশাল অংশ জুড়ে রয়েছে ধর্মীয় গ্রন্থ। যদিও গ্রন্থগুলির মূল উদ্দেশ্য ধর্মপ্রচার, তবুও তৎকালীন সমাজ ও রাজনীতির চিত্র এতে ফুটে উঠেছে। প্রথম হচ্ছে বৈদিক সাহিত্য। ঋগ্বেদ থেকে আমরা আর্যদের আদি বসতি, রাজনৈতিক সংগঠন যেমন সভা সমিতি এবং সামাজিক জীবন সম্পর্কে জানতে পারি। পরবর্তী বৈদিক সাহিত্য থেকে গাঙ্গেয় উপত্যকায় আর্যদের বিস্তার ও রাষ্ট্র গঠন প্রক্রিয়ার আভাস পাওয়া যায়। তারপরে বৌদ্ধ ও জৈন সাহিত্য। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ইতিহাস জানার জন্য বৌদ্ধ গ্রন্থ ত্রিপিটক, জাতক, দীপবংশ এবং জৈন গ্রন্থ আচারঙ্গ সূত্র, ভগবতী সূত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত ষোড়শ মহাজনপদের রাজনৈতিক ইতিহাস ও তৎকালীন গণরাজ্যগুলির বিবরণ এই গ্রন্থগুলি ছাড়া জানা অসম্ভব ছিল। তারপর মহাকাব্য। রামায়ণ ও মহাভারত সঠিক কালানুক্রমিক ইতিহাস না হলেও এগুলি থেকে আর্য অনার্য সংঘাত এবং প্রাচীন ভারতের সামাজিক ও নৈতিক আদর্শের পরিচয় পাওয়া যায়। তারপরে ধর্মনিরপেক্ষ ও বিজ্ঞানসম্মত সাহিত্য। এখানে কি বলা হচ্ছে দেখো, এই পোর্শনটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে অর্থশাস্ত্র ও স্মৃতিশাস্ত্র, এখানে কি বলা হচ্ছে প্রথম পয়েন্টে দেখো, মৌর্য যুগে ইতিহাস জানার জন্য কৌটিল্যের অর্থশাস্ত্র হলো শ্রেষ্ঠ উপাদান। এতে মৌর্য প্রশাসন, বিচার ব্যবস্থা ও গুপ্তচর প্রথার নিখুঁত বিবরণ রয়েছে। এছাড়া মনুস্মৃতি ও নারদস্মৃতি থেকে তৎকালীন আইনি ব্যবস্থা ও সামাজিক অনুশাসনের পরিচয় পাওয়া যায়। তারপরেই আছে দেখো ব্যাকরণ ও নাটক। পাণিনির অষ্টাধ্যায়ী ও পতঞ্জলির মহাভাষ্য ব্যাকরণ গ্রন্থ হলেও এতে শঙ্গু বংশের ইতিহাস ও ভৌগোলিক তথ্য রয়েছে। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম বা বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস নাটকগুলি থেকে গুপ্ত ও মৌর্য যুগের সামাজিক প্রেক্ষাপট জানা যায়। তারপরে আছে দেখো সঙ্গম সাহিত্য। দক্ষিণ ভারতের চোল, চের, পাণ্ড্য রাজবংশের ইতিহাস, রোমানদের সঙ্গে বাণিজ্য এবং দ্রাবিড় সংস্কৃতির পরিচয় একমাত্র তামিল সঙ্গম সাহিত্য থেকেই পাওয়া যায়। তারপরে আছে দেখো জীবনচরিত বা প্রশস্তি সাহিত্য। এখানে কি বলা হচ্ছে দেখো, প্রাচীন ভারতের সভাকবিরা তাদের রাজাদের গুণকীর্তন করে যেসব গ্রন্থ রচনা করেন তা রাজনৈতিক ইতিহাসের আকর। বাণভট্টের হর্ষচরিত থেকে হর্ষবর্ধনের রাজত্বকাল এবং সন্ধ্যাকর নন্দীর রামচরিত থেকে পাল যুগের কৈবর্ত বিদ্রোহের বিবরণ পাওয়া যায়। ঐতিহাসিক রমিলা থাপরের মতে
চরিত সাহিত্যগুলি রাজদরবারের আনুষ্ঠানিক দলিল হিসাবে কাজ করত, যা সমসাময়িক রাজনীতির মূল কাঠামো বুঝতে সাহায্য করে। এবার সীমাবদ্ধতা বা প্রত্নতাত্ত্বিক উপাদানের সাথে তুলনাটা দেখো। সাহিত্যিক উপাদানের প্রধান সমস্যা হলো সঠিক সন তারিখের অভাব এবং অতিরঞ্জন। অনেক ক্ষেত্রে কবিরা রাজাদের খুশি করতে কল্পনার আশ্রয় নিয়েছে, তাই আধুনিক ইতিহাস চর্চায় সাহিত্যের তত্ত্বের সাথে প্রত্নতাত্ত্বিক প্রমাণ মিলিয়ে দেখা হয়। যেমন মুদ্রা বা লিপি অনেক বেশি বিজ্ঞানসম্মত ও অবিকৃত, কিন্তু সাহিত্য সেই সময়ের মানুষের সুখ দুঃখ ও জীবন্ত সমাজের ছবি তুলে ধরে। এবার উপসংহারে কি লিখবে দেখো। পরিশেষে বলা যায়, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানগুলি হলো রক্ত মাংসের মতো, যা ইতিহাসের কঙ্কালকে সজীব করে তোলে। সন তারিখের বিভ্রান্তি থাকলেও সমাজ, ধর্ম, অর্থনীতির বিবর্তনের ধারা বুঝতে দেশীয় সাহিত্যের বিকল্প নেই। প্রখ্যাত ঐতিহাসিক আর.সি. মজুমদার যথার্থই বলেছেন, প্রাচীন ভারতের বিজ্ঞানসম্মত ইতিহাসের অভাব থাকলেও ঐতিহাসিক উপাদানের অভাব নেই। সাহিত্যের পাতায় ছড়িয়ে থাকা তত্ত্বগুলি আমাদের ঐতিহ্যকে চিনতে সাহায্য করে। এই ছিল তোমাদের আজকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।